বেজে গেল ভোটের বাদ্যি এবং সেই ভোটের বাদ্যি নিয়েই আমাদের আজকের বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ ঘোষণা করা হয়েছে আজকে থেকেই লাগু হয়ে গেল আদর্শ আচরণ বিধি। এই আদর্শ আচরণ বিধির পর 19 এপ্রিল থেকে শুরু হবে ভোট গ্রহণ পর্ব। 1 জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ। 7 দফায় ভোট গ্রহণ হবে গোটা দেশে জুড়ে এবং উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ এই 3টি রাজ্যেই 7 দফাতেই ভোট গ্রহণ হবে এবং তারপর 4 জুন ভোট গণনা অর্থাৎ ফল প্রকাশ। এবং এই ভোট গ্রহণ পর্বে বেশ কিছু উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। কমিশন বেশ কিছু পদক্ষেপ করছে। 85 ঊর্ধ্ব ভোটাররা যেমন বাড়িতে বসে ভোট দিতে পারবেন, শারীরিক প্রতিবন্ধীরাও ভোট দিতে পারবেন। তবে এই যে 7 দফায় ভোট, তার পাশাপাশি 4টি রাজ্যে বিধানসভা নির্বাচনেরও ভোট গ্রহণ চলবে এই সময়টা জুড়ে এবং তার পাশাপাশি 13টি রাজ্যে উপনির্বাচনেরও ভোট গ্রহণ চলবে। আমাদের রাজ্যে 2টি কেন্দ্রে উপনির্বাচন হবে, একটি ভগবানগোলা, সেখানে ইদ্রিস আলীর মৃত্যুর কারণে সেখানে উপনির্বাচন। অন্যদিকে বরানগর বিধানসভা কেন্দ্র, সেখানে ইস্তফা দিয়েছিলেন বিধায়ক তাপস রায়, সেই কেন্দ্রেও উপনির্বাচন হবে। এই ভোট গ্রহণগুলি চলবে উপনির্বাচনে এবং ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা এই 7 দফায় ভোট গ্রহণ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। পাশাপাশি ভারতীয় জনতা পার্টি 7 দফায় ভোট গ্রহণের যৌক্তিকতা নিয়ে তাদের দাবি পেশ করেছে। এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার কারণ এই ভোট গ্রহণের সঙ্গে সঙ্গেই রাজ্যের কোন দলের কতটা শক্তি তা যেমন মেপে নেওয়া চলছে। শাসক বিরোধী উভয় পক্ষই একজন আরেকজনকে বলছে যে কত আসনে তারা অপরজনকে সীমাবদ্ধ রাখবে। এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা বাংলা বলছেন মঞ্চে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতি চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন কেতন জয়সওয়াল, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল, এবং রয়েছেন গৌরব মজুমদার, সিপিএম এর মুখপাত্র গৌরব মজুমদার। আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি প্রথমে দর্শকদের যেটা জানিয়ে রাখি যে এই যে 7 দফা ভোট, পশ্চিমবঙ্গে 7 দফা ভোট হবে 19 এপ্রিল থেকে 1 জুন। এই 7 দফা ভোটে কোন তারিখে কোন লোকসভা কেন্দ্রে ভোট হবে সেটা একবার দর্শকদের জানিয়ে রাখবো। আমি প্রথম দফায় ভোট হতে চলেছে 19 এপ্রিল কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 কেন্দ্রে ভোট হচ্ছে, অর্থাৎ উত্তরবঙ্গের একেবারে 3টি জেলা এবং সেই 3টি জেলার লোকসভা আসনে ভোট হয়ে যাচ্ছে একেবারে প্রথম দফাতেই। দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে 26 এপ্রিল রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ে, অর্থাৎ দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি একদম প্রথম 2 দফার মধ্যে উত্তরবঙ্গের এই প্রধান 4টি জেলায় ভোট হয়ে যাচ্ছে। শেষ দফায় ভোট কিন্তু 1 জুন, ফলে বেশ খানিকটা সময় থেকে যাচ্ছে মাঝখানে ভোট দেওয়ার পর তার ফলাফল জানতে এই উত্তরবঙ্গের 4টি জেলা। তৃতীয় দফায় ভোট হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। এই তার পাশাপাশি ভগবানগোলা যে বিধানসভা কেন্দ্র, সেই কেন্দ্রে উপনির্বাচন হবে এই তৃতীয় দফায় 7ই মে। এবং এই যে 2টি জেলা, এই 2টি জেলা মূলত সংখ্যালঘু অধ্যুষিত। সেই 2টি জেলায় ভোটে প্রত্যেকটি দলই তাকিয়ে থাকবে, তাদের যে ভোট যে জায়গাটা রয়েছে তাদের ভোটারদের দিকে তাকিয়ে থাকবেন অবশ্যই। চতুর্থ দফায় ভোট হবে মূলত মধ্যবঙ্গে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং আসানসোলে। এই যে চতুর্থ দফার ভোট 13ই মে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণবঙ্গে যত নেমে আসবে এই ভোটের বিষয়টি তখনই কিন্তু জোর টক্কর শুরু হবে। কারণ উত্তরবঙ্গতে আমরা দেখেছিলাম ভারতীয় জনতা পার্টির একটা ভালো সাংগঠনিক ভিত্তি ছিল, কিন্তু দক্ষিণবঙ্গে সেই ভিত্তিটা অনেক বেশি চওড়া তৃণমূল কংগ্রেসের, ফলে এই জায়গাটায় দুজনের জোর টক্কর হবে। পঞ্চম দফা 20 মে। এই 20 মেতে ভোট হতে চলেছে শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া এবং আরামবাগে।
এই যে জায়গাগুলি, এই জায়গাগুলো এখনো পর্যন্ত আমরা জানি আরামবাগে খুব কম ভোটে গতবার জিতেছিলেন, সেখানে প্রার্থী বদলাতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ব্যারাকপুরে বিজেপি সাংসদ হঠাৎ করে আবার বিজেপিতে যোগদান করেছেন, ফলে বিভিন্ন বিষয় রয়েছে। হুগলিতে সবকটি আসনে বিধানসভা ভোটে হেরে গিয়েছে বিজেপি, ফলে এই জায়গায় কি কি পরিবর্তন আসে পঞ্চম দফায় সেদিকে আমাদের নজর থাকবে। ষষ্ঠ দফায় মূলত ভোট হচ্ছে এই জঙ্গলমহল এলাকায়, ভোট হচ্ছে ষষ্ঠ দফায়। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুর, এই জায়গাগুলোয় ভোট হবে 25শে মে ষষ্ঠ দফায়। আর এই যে জঙ্গলমহলে ভারতীয় জনতা পার্টির একটা সাংগঠনিক ভিত্তি ছিল, সেই ভিত্তি তারা ধরে রাখতে পারে নাকি শেষ পর্যন্ত বিধানসভা নির্বাচনের মতো তাদের হাত থেকে সেই সাংগঠনিক ভিত্তি কেড়ে নেয় তৃণমূল কংগ্রেস, সেদিকে তো অবশ্যই নজর রাখতে হবে। সপ্তম দফা এবং শেষ দফা 1 জুন কলকাতা এবং তার সংলগ্ন জায়গাগুলিতে ভোট হবে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম, এই কেন্দ্রগুলিতে ভোট হবে। এবং এই দিনই বরানগর যে বিধানসভা কেন্দ্র রয়েছে, যেখান থেকে তাপস রায় পদত্যাগ করার ফলে বিধানসভার উপনির্বাচনের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে, 1 জুন সেই সপ্তম দফার ভোট হবে। এই 7 দফায় 44 দিন ধরে নির্বাচন। আমি একদম প্রথমে যে বিষয়টি নিয়ে আসব, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই 7 দফা নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে শাসক পক্ষ তৃণমূল কংগ্রেস। অন্যদিকে খুব স্বাভাবিকভাবেই 7 দফা নির্বাচনের কি প্রয়োজনীয়তা তার হয়ে সওয়াল করেছে ভারতীয় জনতা পার্টি। কি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী, এবং বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, আমরা একে একে শোনাবো দর্শকদের। প্রথমে বলা হয়েছিল যে কোভিডের পরে, তাই সেই সিচুয়েশনটাকে ট্যাকল করবার জন্য আমাদের এই 8 দফায় নির্বাচন করতে হচ্ছে। এবারের যুক্তিটা কি? 7 দফার নির্বাচনের যুক্তিটা কি? আমরা দেখছি যে অনেক বড় বড় রাজ্য আছে, সেই রাজ্যগুলো নির্বাচনও 1 দফায় অথবা 2 দফায়। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে। তার কারণ হচ্ছে, যদি এতগুলো দফায় ভোট হয়, তাহলে যাদের কাছে শক্তি আছে, অর্থাৎ অর্থনৈতিক শক্তি, সেই অর্থনৈতিক শক্তিবান যারা, তারা টাকা মোবিলাইজ করার এবং তাদের পূর্ণ ক্ষমতা এই টাকার অঙ্ককে কাজে লাগানো, তাদের যতটা লাগাতে পারেন তারা, তাদের পক্ষে সম্ভব হয়। তাহলে যাদের ফান্ড কম, যে সমস্ত রাজনৈতিক দলের, তাদের থেকে যাদের কাছে ফান্ড বেশি, তারা বেশিভাবে সেটা মোবিলাইজ করতে পারেন, টাকাটা লাগাতে পারেন নির্বাচনের ক্ষেত্রে। গত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কোনো প্রাণহানি হয়েছে? কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো অভিযোগ এনেছে? সমাজবাদী পার্টি পরাজিত হয়েছে, কিন্তু সমাজবাদী পার্টির পক্ষ থেকে অখিলেশ যাদব কি একবারও বলেছেন যে বিজেপি বুথ দখল করে, ছাপ্পা মেরে, সন্ত্রাসের আবহে প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ী হয়েছে? এই অভিযোগ তো তারা করেনি। সুতরাং সেখানে যদি 7 দফা ভোট হয়, তার মানে আরো আটোসাটো ব্যবস্থা, যে ফোর্স ডিপ্লয়েড হচ্ছে, সেগুলোর মুভমেন্ট করানোর জন্য একটা বড় সময় দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণভাবে যাতে সবাই সব জায়গায় ঘুরে ভোটটাকে ভালোভাবে করতে পারেন, তার ব্যবস্থা করা হচ্ছে। প্রধান শাসক এবং প্রধান বিরোধীর বক্তব্য আমরা শোনালাম দর্শকদের, বা রাজ্যের অন্য দুই বিরোধী পক্ষ তাদের বক্তব্য শুনবো। প্রথমে কংগ্রেস, কেতান জয়সওয়াল, এই 7 দফা ভোটের প্রয়োজনীয়তা কতটা বলে মনে করেন? 7 দফার ভোটের প্রয়োজনীয়তা, আপনি যদি যারা বাংলার ভোটকে দেখে বা যারা বাংলা বসবাস করে, তারা কিন্তু যদি এই আমাদের যে ভোটগুলো হয়েছে, এর আগে যে পঞ্চায়েত ভোট হয়েছে, মিউনিসিপ্যালিটি ভোট হয়েছে, ইভেন কি কেন্দ্রীয় ইলেকশন কমিশনের তত্ত্বাবধানেও হয়েছে আপনাদের যে অ্যাসেম্বলি ইলেকশন, সেখানে আমরা দেখেছি তো কি হারে ভোট হয়েছে। পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি ভোট তো আমরা বলতেই পারি যে ইট ইজ এ কাইন্ড অফ সিলেকশন, নট ইলেকশন। রক্ত দিয়ে শুরু, রক্ত দিয়ে শেষ। তো সেরকম একটা রাজ্যে, মানে বলুন, দেখুন
পশ্চিমবাংলা অন্য রাজ্য দিয়ে তুলনা করা যায় না, কারণ মাননীয়ের অনুপ্রেরণায় আজকের দিনে বাংলা একটা অঘোষিত একটা ডিস্টার্ব স্টেট। এটা কেউ মানে যারা এখানে থাকে তারা জানে, ঘোষণা না করলেও এটা একটা ডিস্টার্ব স্টেট। তাহলে সাধ্য হওয়ার প্রয়োজন ছিল একদম। আমি আসবো গৌরবের কাছে, যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরেকটি তথ্য বলা হচ্ছে যে 2.5 মাস ধরে প্রায় বলবৎ থাকছে আদর্শ আচরণবিধি, এবং সেই কারণে কেন্দ্রীয় বাহিনী থাকছে, সমস্ত স্কুলগুলো বন্ধ থাকবে। গৌরবের কি মতামত যে এইখানে এই মানে নজিরবিহীনভাবে 44 দিন ধরে ভোট হচ্ছে, এর আগে এতদিন ধরে এই ভোট হয়নি, এটা কতটা প্রয়োজনীয়তা বলে আপনারা মনে করেন? এটার জন্য দায়ী তো তৃণমূল কংগ্রেস নিজে। পশ্চিমবাংলার অবস্থাটা যেখানে নিয়ে গিয়ে পৌঁছেছে তৃণমূল কংগ্রেসের সরকার, চুরি, লুট, দুর্নীতি, সন্ত্রাস, ভোট এলেই আপনি দেখুন গত পঞ্চায়েত নির্বাচনে 56 জন মারা গেছেন, তার মধ্যে বেশিরভাগটাই তৃণমূল কংগ্রেসের নিজেদের হাতে নিজেরা খুন হয়েছেন। ভোট এলেই মনে হয় যেন রাজ্য জুড়ে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসই তো এর জন্য দায়ী, এই দফা বাড়ানোর জন্য। আমরা বামপন্থীরা 7 দফা হোক 1 দফা হোক তাতে আমাদের কোনো বিষয় এই নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু নির্বাচনটা নির্বাচনের মতন করে হতে হবে। এত রণতরী সাজিয়ে নির্বাচন কমিশন নামলো, তারপর আমরা দেখব যে হাজারদুয়ারি ঘুরতে গেছে কেন্দ্রীয় বাহিনী বা কলকাতার চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে নির্বাচনে চুরি লুট হচ্ছে, ছাপ্পা হচ্ছে। এই যে অবস্থা তৈরি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে নির্বাচনটা নির্বাচনের মতন করেই করতে হবে, কোনো প্রভাব কাটানো চলবে না, কোনো মানি মাসেল পাওয়ারের ব্যবহার চলবে না, এবং মানুষকে ভোট দিতে হবে। আমরা এই আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ইতিমধ্যেই আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন আরো একজন বিশিষ্ট অতিথি, কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি যে বিষয়টিতে ছিলাম, 7 দফা নির্বাচন নিয়ে আজ তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি উভয় পক্ষেরই বক্তব্য শুনেছি। আমি সেখানে আসব এবার বিজেপি মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে। জ্যোতি, যেটা প্রশ্ন উঠছে যে এই যেটা প্রশ্নটা চন্দ্রিমা ভট্টাচার্য করেছেন যে কোভিড পর্বে সেই যুক্তি দেওয়া হয়েছিল 8 দফার প্রয়োজন, এই দফার প্রয়োজনীয়তাটা কেন, মানে এবার প্রয়োজনটা কিসের? দেখুন, বিষয়টা হচ্ছে অঙ্কুরদা, আজকে একটু আগে সিপিএমের মুখপাত্র বলছিলেন যে এই যে অবস্থা, আপনার তামিলনাড়ুতেও তো অনেকগুলো সিট, সেখানে কিন্তু 1 দফাতে ভোট হচ্ছে। আজকে বাংলাতে 7 দফা ভোট হচ্ছে, তার কারণ হচ্ছে একটা দীর্ঘ রাজনৈতিক ইতিহাস পশ্চিমবাংলায়। এখানে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি যদি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করি, এই সংস্কৃতি তো আপনার সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল থেকে স্টার্ট হয়েছে। পরবর্তীকালে সিপিএম এটাকে যোগ্য উত্তরসূরি হিসেবে বহন করে নিয়েছিল। পরবর্তীকালে তারপরে হচ্ছে তার যোগ্য উত্তরসূরি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে ব্লাড শেড, আপনি জানেন আমাদের জাস্টিস অমৃতা সিনহার একটা অবজারভেশন পঞ্চায়েত ভোট নিয়ে, যে এইরকম যদি ব্লাড শেড হয়, এইরকম ব্লাড শেড তো আপনার অন্য রাষ্ট্রে, মানে যেসব জায়গায় যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের জায়গায় তো এরকম ব্লাড শেড দেখা যায় না। একজন ব্যালট বক্স নিয়ে দৌড়াচ্ছে, আপনারা সেটা দেখিয়েছিলেন। তো এইরকম যখন পরিস্থিতি অঙ্কুরদা, এই যে অবস্থার আমদানি করেছে তো কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস, 3টে দল মিলেই। আমরা মানে যদি এটা কি মনে হয় না যে অবশ্যই এই যে রক্তস্নাত চেহারা, এটা কখনোই কাম্য নয়, অনভিপ্রেত। 2.5 মাস ধরে বলবৎ যদি থাকে আদর্শ আচরণবিধি, 2.5 মাস ধরে কেন্দ্রীয় বাহিনী যদি থাকে, যেমন স্কুল পুরো বন্ধ হয়ে যাচ্ছে, তার পাশাপাশি উন্নয়নটাও কিন্তু থেমে যাচ্ছে। আমরা তো কেউ চাই, মানে আমরা তো এইরকম দৃশ্য দেখতে চাই না অঙ্কুরদা। কেন এরকম ফোর্সফুলি এরকম একটা দৃশ্য দেখতে হচ্ছে? আমরা তো চাইনি যে স্কুলগুলো বন্ধ থাকুক, আমরা চাই যে স্কুলগুলো খুলুক। কিন্তু পশ্চিমবঙ্গের শাসক দল এবং ইতিপূর্বে যারা শাসক দল ছিল, তারা যে রাজনৈতিক সংস্কৃতির আমদানিটা করেছে, যে কারণের জন্য এরকম একটা জায়গা তৈরি হয়েছে। বিষয়টা হচ্ছে অঙ্কুরদা, আমরা এই সংস্কৃতিটাকে বেরোতে চাই। মুখ্যমন্ত্রী যখন 2011 সালে ক্ষমতায় আসেন, শুধুমাত্র ওই শিল্প তৈরি করে দেবো বা অন্য কিছু প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা আসেননি। উনি বলেছিলেন রেস্টোরেশন অফ ডেমোক্রেসি ইজ মাই আলটিমেট গোল। তো রেস্টোরেশন অফ ডেমোক্রেসি যখন আপনার আলটিমেট গোল ছিল, আজকে 2024 সালে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি পশ্চিমবাংলায় সম্ভব হয়েছে? তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার, দেখুন, আমি একটা কথা বলি যে আজকে ইলেকশন কমিশনের ডেমোক্রেসি নিয়ে কোয়েশ্চেন। কারণ কি যে বিল হয়েছে ইলেকশন কমিশন অ্যাপয়েন্টমেন্টে, আপনারা দেখেছেন, সেটা এন্টায়ারলি প্রাইম মিনিস্টার হাতে। মানে ব্যাপারটা দাঁড়িয়েছেন যে আপনি বোলার, আপনি ব্যাটসম্যান, আপনি আম্পায়ার, বাকি সব দর্শক হাততালি দেবে, এই জায়গায় দাঁড়িয়েছে। তো স্বাভাবিকভাবে আপনি এক্সপেক্ট করবেন না যে সমস্ত বিরোধী দলকে তাকে প্রতিকূলতার সঙ্গে লড়তে হবে।
আমাদের তো 2021 সালের নির্বাচনে 8 দফা লাগিয়েছিল, আমরা বলেছিলাম 294 দফাই লাগিয়ে দিক, আমরা এখনো বলছি 42 দফাই লাগিয়ে দিক, তাহলে তো ফলের পরিবর্তন হয় না। কিন্তু আপনি ভাবুন 2 মাস জুড়ে নির্বাচন, একটা কলেজের হোস্টেলে 2 মাস জুড়ে সেন্ট্রাল বাহিনী থাকবে, কলেজের পঠন পাঠন 2 মাস জুড়ে বন্ধ থাকবে। মণিপুরে যেখানে গন্ডগোল হচ্ছে 200 কোম্পানি, মণিপুরের মতো আমাদের পশ্চিমবাংলা না, আমি আসছি আপনি আসছেন, রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, ধর্মতলায় বিক্রি বাট্টা হচ্ছে, সব চলছে। মণিপুরে 200 কোম্পানি, এখানে 950,000 কোম্পানি করছে। দেখুন আমাদের অভিযোগ ছিল সিআরপিএফ এর বিরুদ্ধে, এখনও আছে, আমরা দেখিয়েছি, এবং গত নির্বাচনে আপনারা দেখেছেন প্রদীপ সরকার, মদন মিত্র, শুভাশিস বটব্যাল লাইন দিয়ে ক্যান্ডিডেটকে ঢুকতে দেয়নি বুথে। একটা ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্ট তো ঢুকতে পারে, তাই নিয়েও আমি জানি যে ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্ট তার সব জায়গায় ঢোকার অধিকার আছে, বুথে ক্যান্ডিডেট। আবার এই সিআরপিএফ কেও দেখা গেছে চিড়িয়াখানায় বা ইয়েতে ঘুরতে, হাজারদুয়ারিতে ঘুরতে, যে অভিযোগ করছিলেন সিপিএম এর মুখপাত্র। দেখুন সিপিএম এর যদি দাবি হয় যে সিপিএম এর রিগিং করে 4% করে দিয়েছে তৃণমূল, আমি বলবো এই দাবি একদম দারুণ দাবি, এই দাবিটা নিয়ে তারা আজীবন রাজনীতিটা করুক এবং মানুষকে এটা বোঝাক যে সিপিএম আজকে 4% হচ্ছে তৃণমূল প্রচুর রিগিং করার জন্য। তৃণমূলের ভোট বাড়ে কমেনি, ওই এক হয়ে গেছে 42 to 48। পঞ্চায়েত নির্বাচনে সিপিএম পেয়ে যায় 16%, আবার সেখানেই বিধানসভা নির্বাচন হলে 4%, আবার যখন পঞ্চায়েত নির্বাচন হয় বিজেপি পায় 2%, বিধানসভা নির্বাচন হয়ে যায় 35%। এরা অদ্ভুত দেবে আর নেবে, মেলাবে আর মেলাবে চলে। আমার কথা হচ্ছে এই পয়েন্টটা যে নির্বাচন কমিশন যদি চায় যে নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হোক, তাহলে ফিয়ার সাইকোসিস উল্টো দিক থেকে বন্ধ করতে হবে। কনফিডেন্স বিল্ড করার চক্করে আমি বলছি আবার, কনফিডেন্স সিপিএমের আমলের মতো তো নন্দীগ্রাম নেতাইদের মতো মুক্তাঞ্চল হয়নি কোথাও। কনফিডেন্স বিল্ডিং করার চক্করে দাঁড়িয়ে আপনি ধমকাবেন চমকাবেন, এটা করা যাবে না। এটা সিআরপিএফ করে এবং এটা এদের আইডিয়া, এটা এদের ডিটারমিনেশন। একটা গুরুত্বপূর্ণ খবরে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। সন্দেশখালীর ঘটনায় প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান, তার যে প্রধান সহযোগী ছিল আলমগীর, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার আরও 2 সহযোগী, তাদের মাহফুজা মোল্লা এবং সিরাজুল, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আলমগীর, মাহফুজার এবং সিরাজুল এদেরকে গ্রেপ্তার করা হলো। শাহজাহানের ভাই এই শেখ আলমগীর, তাদেরকে এই আজকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রেপ্তারি বলেই মনে করা হচ্ছে এখনো পর্যন্ত। এদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ইডি যেদিন গিয়েছিল অর্থাৎ 5ই জানুয়ারি, সেই 5ই জানুয়ারি ইডির ওপর যারা হামলা চালিয়েছিলেন তাদের মধ্যে এদের নাম উঠে এসেছিল। শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর, পাশাপাশি মাহফুজুর এবং সিরাজুল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সুনির্দিষ্টভাবে এদের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল, সঞ্জিত, কি জানতে পারা যাচ্ছে? সন্দেশখালীর যে বেতাজ বাদশা শেখ শাহজাহানের যে ছোট ভাই শেখ আলমগীর, এর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ছিল যে 5ই জানুয়ারি যেভাবে ইডি আধিকারিকরা তল্লাশি করতে গিয়ে যখন আক্রান্ত হয়, ভাঙচুর করা হয়, তাকে বেআইনি জমায়েত করা হয়, এই তার প্ররোচনা দিয়েছিল এই শেখ আলমগীর এবং সহ এই শেখ আলমগীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও বিশেষ করে এই গত 55 দিন বাদে যখন শেখ শাহজাহান গ্রেপ্তার হয়, অর্থাৎ রাজ্য পুলিশের গেলে, তারপর সিবিআই হাইকোর্টের নির্দেশে নেয়, এই 55 জনে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করেছিল শেখ আলমগীর এবং শেখ শাহজাহানের মধ্যে একাধিকবার কথা হয়েছিল এবং তার মোবাইল ফোন, অর্থাৎ বিশেষ করে শেখ শাহজাহানের মোবাইলের ফোন যে আইপিডিআর, যে ইতিমধ্যে তদন্তকারীরা যেটা হাতে পেয়েছে, যে আইপিডিআর ফোনের মধ্যে একাধিক তার মোবাইল কল লিস্ট পাওয়া গেছে। এমনকি আজকে যখন সকাল 11টা নাগাদ বিশেষ করে সিজো কমপ্লেক্সে যখন শেখ আলমগীর হাজিরা দেয়, তদন্তকারীরা তার তদন্ত করতে গিয়ে বেশ কয়েক ঘন্টা তদন্ত করার পরে যে তদন্তে কিন্তু রীতিমতো সামনে ভেঙে পড়ে এবং সব বিষয়টা তারা খুলে বলেন। অর্থাৎ তদন্তকারীরা পুরো বিষয়ের সামনে তারা বলে যেভাবে গত 55 দিন শেখ শাহজাহানের সঙ্গে একাধিকবার কথা হয়েছে এবং কোথায় কোথায় কথা হয়েছে, কিভাবে কথা হয়েছে সেটাও বলেছেন। পাশাপাশি 5ই জানুয়ারি যে এই আক্রান্ত ঘটনায় তার আলোচনা ছিল বলে এমনটাই আছে। এছাড়াও
শেখ শাহজাহানের আরো একটা ফেসবুক হোয়াটসঅ্যাপ চালাতো যে মাহফুজুর মোল্লা, যার অডিও বার্তা যে শেখ শাহজাহানের মোবাইল ফোন থেকে এসেছিল, সেই মাহফুজুর মোল্লাকেও ইতিমধ্যে কিন্তু সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করে। দেখা যাক এদের কাছ থেকে নতুন কি তথ্য উঠে আসে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম 7 দফা নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর কি বক্তব্য আমরা শুনেছি। এবারের 7 দফা নির্বাচনের পাশাপাশি এবার আমরা দেখেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন 1905 একটি নাম্বারে ফোন করে বিভিন্ন বিষয়ে সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। তার পাশাপাশি একটি বিশেষ অ্যাপে যদি কোনো জায়গায় কোনো সমস্যায় পড়েন কোনো ভোটার, তাহলে সেই ভিডিও তিনি সেখানে আপলোড করতে পারবেন এবং সেই অ্যাপটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার অবস্থান জানতে পারবে কমিশন। 100 মিনিটের মধ্যে সেইখানে পৌঁছে আপনার সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কমিশনের পক্ষ থেকে। পাশাপাশি যারা শারীরিকভাবে প্রতিবন্ধী বা 85 ঊর্ধ্ব যাদের বয়স, সেই সমস্ত প্রবীণ নাগরিকদের কাছে পৌঁছে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। ফলে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারই মধ্যে কমিশন জানাচ্ছে তাদের কাছে কতগুলি বিষয় চ্যালেঞ্জ ছিল। কি সেই চ্যালেঞ্জ, ইলেকশন কমিশনের পক্ষ থেকে কি বলা হচ্ছে, আমরা একবার শোনাবো দর্শকদের। फ्रेंड्स, इस सारी चीज को करने में हमारे सामने कुछ चैलेंजेस भी हैं। मैं आज आपके सामने उन चैलेंजेस की भी चर्चा करना चाहता हूं और ये भी बताना चाहता हूं कि इसको हम कैसे ठीक करेंगे। तो मेनली 4 चैलेंजेस हमारे पास हैं, 4 M's: मसल, मनी, मिस इन्फॉर्मेशन एंड एमसीसी वायलेशंस। असेंशियली 4 किस्म के ब्रॉड जो हमारे प्रोसेस हैं और इसी के संदर्भ में पूरा जो प्रोसेस अब आज से शुरू होगा और जब तक चुनाव खत्म होगा तो इलेक्शन कमीशन का अधिकांश समय इन्हीं 4 चीज़ों में लगने वाला है कि हाउ टू कंट्रोल मसल पावर, हाउ टू कंट्रोल मनी पावर, हाउ टू कंट्रोल द मेनेस ऑफ मिस इन्फॉर्मेशन एंड हाउ टू कंट्रोल द वायलेशंस विच आर डन or at least to be done under MCC. অর্থাৎ পেশি শক্তি, অর্থ, ভুয়ো তথ্য এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘন, এই 4টি বিষয়ে যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে এগুলিকে চ্যালেঞ্জ হিসেবে দেখিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। পেশি শক্তি তো অবশ্যই, যে কারণে আমাদের রাজ্যেই শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে এখনো পর্যন্ত, যা সূত্র মারফত খবর। ইতিমধ্যেই 2 দফায় 150 কোম্পানি এসে গিয়েছে। আসবো জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে। এই যে 4টি চ্যালেঞ্জের কথা বলা হয়েছে, সেখানে পেশি শক্তি একদম প্রথমে বলা হয়েছে, মাসল পাওয়ার। যদি মাসল পাওয়ারের কথা দেখি, সেক্ষেত্রে 2019-এর লোকসভা নির্বাচনে যারা ভারতীয় জনতা পার্টির যে 301 জন উইনার ছিলেন, তাদের মধ্যে 116 জনের বিরুদ্ধে অপরাধের রেকর্ড ছিল। আলোকপাত করবেন এই বিষয়ে। অপরাধের এরকম তো কোনো রুলস রেগুলেশন তৈরি হয়নি যে অপরাধী আপনার কনভিকশন হচ্ছে যে অপরাধের রেকর্ড জানাতে হবে কেন তার দল তাকে প্রার্থী করেছে, এবং তাকে জানাতে হবে যে গতবারও বলা হয়েছিল যে 3টি সংবাদ মাধ্যমে তাকে জানাতে হবে যে আমার বিরুদ্ধে এই অপরাধের অভিযোগ রয়েছে। হ্যাঁ, ঠিকই তো। দেখুন, মানে পলিটিক্সে এটা তো অস্বীকার করার জায়গা নেই অঙ্কুর দা। সবার নামে কেস থাকে, আমার নামেও কেস রয়েছে। তৃণমূল কংগ্রেস ফলস কেস দিয়ে বসে রেখে দিয়েছে, 7 দিন আমাকেও জেলের ভিতরে ঢুকে রেখে দিয়েছে। কি করেছিলাম? কোনো অপরাধ নেই। কিসের কেস? দাঙ্গা লাগানোর কেস। কোথায়? যাদবপুর ইউনিভার্সিটির মতো। তো এটা হয়ে থাকে অঙ্কুরদা, মানে এটা পলিটিক্স করতে, সিন্স ইয়ার ইন্টু পলিটিক্স, এটা আপনার ফলস মানে কেস দেওয়া বা এটা বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গতে এরকম একটা সংস্কৃতি তৈরি হয়ে গেছে। তো এটাতে আপনি শুধুমাত্র ওই যে তার যে এভিডেভিটে আপনি যদি দেখেন যে তার মানে আইপিসির এতগুলো ধারা রয়েছে, তার মানে এই নয় যে সব, তার মানে এই যে বিজেপি বলছে, বিজেপির পক্ষ থেকে অভিযোগটা এলো, সেটাও কি তার মানে ফলস কেস? মানে তৃণমূল কংগ্রেসের 22 জন সাংসদ যারা 2019-এ জয়ী হয়েছিলেন, তাদের বিরুদ্ধে 9 জনের বিরুদ্ধে একই রকম অপরাধমূলক অভিযোগ রয়েছে, তার মানে সেটাও ফলস কেস? না, ফলস আমি বলছি না, আমি বলছি দেখেন কনভিকশন তো আপনাদের ক্ষেত্রে ফলস। আমি বলছি হয়ে থাকে এটা। আমি বলিনি যে মানে সবগুলোই ফলস, মানে এটা হয়ে থাকে, নরমালি হয়ে থাকে। এবার কোনটা ফলস কোনটা ফলস নয় সেটা তো কোর্ট বিচার করবে। রাজনীতির দুর্বৃত্তায়ন কমবে এতে? দেখুন, আমরা তো আশা করছি এবং এটার জন্য আমাদের লড়াইটা তো এই কারণের জন্য। আগামী দিনে অমিত শাহজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে কোর্টগুলো আনা হচ্ছে, অর্থাৎ 3 বছরের মধ্যে আপনার কনভিকশন করানো, যেটা হচ্ছে আপনার ভারতীয় ন্যায় সংহিতা। হ্যাঁ,
যে 3 বছরের ভিতরে যেটা এতদিন পর্যন্ত স্বাধীনতার এতদিন পর্যন্ত হয়নি, অর্থাৎ মানে দীর্ঘ পেন্ডেন্সি থেকে যেত মানে জুডিশিয়াল সিস্টেমের ফাঁক ফোকর দিয়ে, সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে অঙ্কুরদা। যদি আমরা সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে পারি, অর্থাৎ 3 বছর একটা কথা বলা হচ্ছে, আজকেও চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেছেন যে অর্থটাকে যেহেতু একটা লম্বা সময় পাওয়া যায়, অর্থটাকে মোবিলাইজ করার একটা সুযোগ থেকে যাচ্ছে যাদের কাছে বেশি অর্থ। এবার ইলেকটোরাল বন্ড কাদের কাছে সবচেয়ে বেশি সেটা আপনিও খুব ভালো করে জানেন, মোবিলাইজ করার বেশি সুবিধা পাবে বিজেপি। মানে আপনার প্রতিক্রিয়া? আচ্ছা অঙ্কুরদা, আপনি একটা কথা বলুন, 6000 হচ্ছে টোটাল 6000 কোটি টাকা ভারতীয় জনতা পার্টি পেয়েছে, 303টে আপনার এমপি। তৃণমূল কংগ্রেস কত টাকা পেয়েছে? আপনি এই যে 14000 কোটি টাকা যে টোটাল পেয়েছে, অর্থাৎ 20000 টোটাল, তার মধ্যে 6000 বিজেপি, 14000 হচ্ছে আপনার অন্য দলগুলো, তাহলে 303 আর ওদিকে আপনার 250 মতো টোটাল মানে বিরোধী পক্ষে। 250 জন এমপির জন্য আপনার 14000 কোটি, তো তারাই তো বেশি স্ট্রং মানের দিক থেকে। আমি আসবো সিপিএম এর কাছে। কিভাবে দেখছে দুটি বিষয়, এক হচ্ছে গিয়ে পেশি শক্তি এবং পেশি শক্তির পাশাপাশি এই যে অর্থকে মোবিলাইজ করার জায়গা, মানে সেটা হচ্ছে যে চন্দ্রিমা ভট্টাচার্য বলছিলেন, আমি দেখছিলাম, আপনি আগের বারে আমায় জিজ্ঞেস করেছিলেন, তিনি বলে 3টে বিষয় বলেছেন, 1 দফা, 2 হচ্ছে টাকা ফান্ড মোবিলাইজ, তার সঙ্গে প্রচার। আমি চন্দ্রিমা ভট্টাচার্যর বিষয়ে পরে আসছি। এখানে বিজেপির যিনি প্রতিনিধি তিনি বললেন যে 6000 কোটি টাকা এমন কি, 6000 কোটি টাকা বিজেপি নিয়েছে তো এমন কি, 47.46% টাকা, এই যে টোটাল টাকার 47%, অলমোস্ট 50% তার শেয়ার হচ্ছে বিজেপির। এই প্রধানমন্ত্রী তো বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তো ক্রোনোলজি বুঝিয়েছিলেন দেশের মানুষকে। তাহলে না খাউঙ্গা না খানে দুঙ্গা যিনি বলে থাকেন, তার দল সব থেকে বেশি টাকা নিয়েছেন, এবং কাদের কাছ থেকে টাকা নিয়েছেন? যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের, মানে তুম মুঝে চান্দা দো मैं तुमको धंधा दूंगा, এই হচ্ছে ব্যাপার। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই 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 ক্রোনোলজি নিয়ে চলছে। দেখি উত্তর শুনি। এই আমার অঙ্কুরদা আমি আর দুটো লাইন বলবো, সেটা হচ্ছে যে আপনি দেখবেন এখানে মানি মাসেল মিস ইনফরমেশন আর আদর্শ আচরণবিধির কথা বলেছে। আপনি মানির ব্যাপারে এই যে অবৈধ টাকা, এই আপনি যে স্লাইডটা দেখিয়েছেন ইলেকশন কমিশনের, এই স্লাইডের পরের স্লাইডেই দেখবেন যে যে স্টেটগুলো থেকে সব থেকে বেশি টাকা উদ্ধার করেছে ইলেকশন কমিশন, তার বেশিরভাগটাই বিজেপি, আর একটা স্টেটে তৃণমূল কংগ্রেস, তারা হচ্ছে যে সরকার পরিচালনা করছে। ইলেকশন কমিশনের তথ্য বলছে, এর পরের স্লাইডেই আছে, আপনি যদি দেখাতে পারেন। না এটা দেখুন, 2019 সালে যে নির্বাচন হয় সেখানেও তো প্রচুর কাঁড়ি টাকা উদ্ধার করেছে কেরালা থেকে, তারা আবার এখানে চিৎকার করিনি, কথাটা শোনার ধৈর্য রাখতে হতো। বিষয়টা হচ্ছে দেখুন, আমি তো বললাম 303 খানার জন্য অঙ্কুরদা 6000 কোটি টাকা, এবং এখানে তো আপনার কোনো মানে চুরানো বা লোকানোর কোনো ব্যাপার ছিল না, ব্যালেন্স শিট যেটা থাকে। বিষয়টা হচ্ছে অঙ্কুরদা দেখুন, এর আগে কংগ্রেস কি করতো, এর আগে কি টাকা দিত না? টাকা তো হতো, কি হতো, 1100 টাকা পেতো, 1000 টাকা পকেটের ভিতরে পড়তো, বাড়ির মধ্যে পার্থ চ্যাটার্জি বান্ধবী বাড়িতে যেমন পাওয়া গেছিল এরকম কংগ্রেস রাখতো, আর 100 টাকা হচ্ছে আপনার পার্টি অফিসে দিত। এতদিন পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে চলেছে? আমরা যখন মানে ইলেকশন বন্ডের কথা চেষ্টা করছি, আমরা কালাধনকে আপনার আটকানোর চেষ্টা করছি, ব্ল্যাক মানিকে আটকানোর চেষ্টা করছি, যদি ব্যাপারটা কি এরকম, এই যে যেটা বলা হচ্ছে যে ইডি গেল রেড করতে, সঙ্গে সঙ্গে টাকা ঢুকে গেল, এরকম 14টা ঘটনা আমি বলে দিচ্ছি অঙ্কুরদা, দেখুন আপনার যে টাকা দিচ্ছে অর্থাৎ ডোনার, আর যে টাকা পাচ্ছে রিসিপেন্ট পলিটিক্যাল পার্টি, দুজনেরই ব্যালেন্স শিটের ভিতরে রয়েছে। আপনার এখানে তো ট্রান্সপারেন্সি রয়েছে। এর আগে যে কংগ্রেসের যে ব্যবস্থা ছিল, কি ট্রান্সপারেন্সি ছিল? দেখতে থাকুন, বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে যে চর্চা চলছিল, ইলেকশন কমিশনের সামনে 4টি এম এর চ্যালেঞ্জ, পেশি শক্তি, অর্থ, মিস ইনফরমেশন বা ভুয়ো তথ্য, আর আদর্শ আচরণবিধি লঙ্ঘন। পেশি শক্তির বিষয়, যে বিষয়টা বারবার আসছে, এক হচ্ছে অপরাধী রেকর্ড থাকা সত্ত্বেও তাকে প্রার্থী করা, এবং তার পাশাপাশি বিপুল টাকা, সেই টাকাকে মোবিলাইজ করার অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কোহিনুর মজুমদার, শুরু হয়েছিল সুইস ব্যাংকের দেখাবে বলে, সুইস ব্যাংকে কে কত মাল রেখেছে, এখন স্টেট ব্যাংকে কে কত রেখেছে সেটা দেখাতে লজ্জা পাচ্ছে। দেখুন, টাকা পয়সা অর্থের ব্যবহার, একটা তথ্য হচ্ছে যে
বিজেপি যা কম্বাইন পেয়েছে, তারপরে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 নাম্বার 2 কে? তৃণমূল। এই 2 তৃণমূল কংগ্রেস মিলিয়ে ঝুলিয়ে যে পরের 6টা আছে সেটাকে কম্বাইন করে তার চেয়ে বেশি বিজেপি পেয়েছে। ঠিক আছে, পাকিস্তান থেকে পেয়েছে, পাকিস্তান থেকেও পেয়েছে, পুলওয়ামার পাকিস্তান থেকে পেয়েছে, বিজেপি পেয়েছে 500 কোটি। হ্যাঁ, মানে ডিসক্লোজ কে করলো এটা? ডোনার? না না, এটা ওয়ান অফ দ্য ডোনার পাকিস্তানের একটি ওয়ান অফ দ্য ডোনার কে পেয়েছে নোবডি নোস। বিজেপি পেয়েছে, এটা সম্পূর্ণ ভুল তথ্য। 2 হচ্ছে 500 কোটি টাকার কোম্পানি 2200 কোটি টাকা দিয়ে দিয়েছে। হয়েছে। দেখুন, আমরা তো এটা বলি যে এই যে দফা বাড়ানোর কি বুদ্ধিমানের কাজ। ধরুন সিপিএম এর সংগঠন আছে, ভোট নেই, সিপিএম এর নেতা নেত্রী সংগঠন তো আছে, কংগ্রেসেরও তাও আছে, বিজেপির তো এধার সেধার থেকে নেওয়া। বিজেপির তো বাংলার মুখ দিয়ে তো ভোট হয় না, হবে না। কংগ্রেসের মেরে কেটে বাংলার মুখ দিয়ে ভোট যা হবে হয়ে যাবে। সিপিএম এর বাংলার বাইরে খুব বিশাল মুখ আছে এমন না, সিপিএম বাংলা কেন্দ্রিক পার্টি এক করেছে, কিন্তু বিজেপির বাংলার মুখ দিয়ে তো হবে না। এবার এক দফায় ভোট করলে ডেলি প্যাসেঞ্জারই হবে না তো, নর্থ বেঙ্গলে 10 দিন আসতে হবে, মুর্শিদাবাদে 10 দিন আসতে হবে, বীরভূমে 10 দিন আসতে হবে, চপার আসবে। তো আমরা দেখেছিলাম তো প্রধানমন্ত্রী কতবার এসেছিলেন। প্রধানমন্ত্রী 2021 সালে যতবার ভোট প্রচারে এসেছিলেন, ইফ আই এম নট রং ইটস মোর দ্যান 56। পরের 5 বছরে 1/10 আসেনি। আমি আসবো কংগ্রেসের কাছে। গুরুত্বপূর্ণ অভিযোগ শুনি, কংগ্রেসের কিভাবে মূল্যায়নটা কি? দেখুন, এতক্ষণ যে কথাগুলো হচ্ছিল, ওই যে সিপিএম আমার দাদা মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী একটা প্রতিশ্রুতি, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এখানে তো খাচ্ছে না, এখানে তো গিলছে, মানে কোটি হাজার কোটি টাকা গিলছে বিজেপি। আর গিলে রেখেছিল এতদিন, ডিসক্লোজ করেনি। এরা ট্রান্সপারেন্সির কথা বলছে। আরে যদি সুপ্রিম কোর্ট যদি এত মানে না বলতো তাহলে তো ডিসক্লোজ তোমরা করছিলে না যে কে দিয়েছে, মানুষ জানতেই পেতো না। তোমরা পুলওয়ামা হওয়ার কয়েক মাস পরে পাকিস্তানের কোম্পানি থেকে টাকা তুলেছো। আর বিজেপি পেয়েছে। দাঁড়াও এক সেকেন্ড, তোমার মাঝে বলিনি, যদি ভুল করি তুমি কাউন্টার করবে। আমার টাইম লস করা সুনির্দিষ্ট নয়, এটা সুনির্দিষ্ট নয় যে বিজেপি পেয়েছে কিনা, তবে পাকিস্তানের একটা কোম্পানি ফান্ডিং তো হয়েছে, আরে তুমি তো ফান্ডিং তো হয়েছে, হোয়াইট পেপার ফান্ডিং হয়েছে, তোমরা সরকারে আছো, কংগ্রেস পেয়েছে অ্যালিগেশন কেতন শেষ করুন। কেতন, এটা তোমার মতো শিক্ষিত ছেলের মুখে শোভা দেয় না, শিক্ষিত কারণ এটা ইনফরমেশন দিচ্ছি। কেতন শেষ করুন। আচ্ছা, এর আগে আর বিজেপির প্রতিনিধি আর ওই ভাইলেন্স নিয়ে বলছিল। আচ্ছা, উনি যেহেতু বিজেপি বাংলায় ক্ষমতায় ছিল না, তার বলার উদাহরণ কিন্তু আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। 2019 সালের পরে এই যে আমার ব্যারাকপুরের আমি বাসিন্দা, এই ব্যারাকপুরে যে ব্লাড বাথের খরচা ছিল হয়েছে, বিরোধীদের পার্টি অফিস ভাঙচুর করা, খুন সন্ত্রাস সবকিছুই হয়েছে। তো বিজেপি তো ট্রেলার দেখিয়ে দিল যে মানে এরা বলছিল যে সিপিএম করেছে, কংগ্রেস করেছে, তৃণমূল এই করেছে, কিন্তু বিজেপি ক্ষমতায় না এসে কতটা ভয়ঙ্কর চেহারা দেখিয়ে দিতে পারে এটা দেখেছি। আমি আসবো, এই যে ব্যারাকপুরের অভিযোগটা তুললো, সেই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, তিনি বিজেপি সাংসদ হয়ে বিজেপিতে আবার জয়েন করেছেন, অভূতপূর্ব বিষয়। যাই হোক, কিন্তু অর্জুন সিং এর বিরুদ্ধে 120টার বেশি অভিযোগ ছিল। সেরকম একটা লোককে আপনারা নিয়ে নিলেন আপনাদের দলে? না, দেখুন বিষয়টা হচ্ছে যে এই অর্জুন সিং এর ব্যাপারে আমরা যখন অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরের দিন মদন মিত্র বলেছিল অর্জুন সিং এর বাড়িতে আর বোম পড়বে না, মনে আছে আপনার নিশ্চয়ই এটা? তো এটা তো ফ্যাক্ট যে তৃণমূল কংগ্রেসের না থাকলে তার বাড়ির সামনে বোম পড়ে, এটা আমি বলছি না, তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলছে। তো এটা তো হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, অর্জুন সিং বিজেপিতে আসার পরে কতগুলো ভায়োলেন্স অংশগ্রহণ করেছে সেটা আমাদের দেখতে হবে। যতদিন তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় ছিল, তাদের দলে তো বোম বন্দুক না বাঁধলে সেই দলে থাকতে পারে না, তাদের দলে চুরি না করলে থাকতে পারে না। তো যখন চুরি না করলে, বোম বন্দুক না বাঁধলে থাকতে পারে না, তো তাদের দলে হয়তো করে থাকতে পারে। আমাদের বিজেপিতে আসার পরে কি করেছে তারপর সেটা আপনি বলুন। বেশ, না আরেকটি বিষয় আমরা আজকে আসবো, সব বিষয়গুলো তো টাচ করে যাবার, জাস্ট দুটো উত্তর দিতে হবে। আমি এরকম দেখিনি যে 5 বছরে এরকম এদিক কিতকিত খেলা আমি দেখিনি। আমি সত্যি মানে বিশ্বে হাস্য সম্পদ হবে পার্টি উইথ ডিফারেন্স, যে মাঝখানে স্পেশাল ক্যাজুয়াল লিভ নিয়ে তৃণমূলে যাওয়া এক এমপিকে পুনরায় টিকিট দিলে, সত্যি এটা হাস্য। বিজেপি সাংসদের বিরুদ্ধে আপনারাও কিন্তু লোকসভায় যাননি যে তার সাংসদ পদ বাতিল করতে হবে। সেটা হচ্ছে যে এই যে জ্যোতি বলছিলেন যে টাকা পয়সা কে নিয়েছে না নিয়েছে, আমি বলছি একটা তথ্য। হায়দ্রাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি অভিযোগ করছেন তার নাতি নাতনির চাকরির জন্য আরএসএস এর নেতা 2.5 কোটি টাকা
ঘুষ নিয়েছেন। 1, 2 রিলায়েন্স গোষ্ঠীর সাপ্লাই চেন যে সংস্থাটি লাভ করেছিল 21 কোটি টাকা, তারাই বন্ড কিনেছে 410 কোটি টাকা। তারাই বন্ড কিনেছে 410 কোটি টাকা। যার 21 কোটি টাকা লাভ, সে 410 কোটি টাকা হচ্ছে যে বন্ড কিনছে। এ টাকা আসছে কোথায়? সরকারি তথ্য দেবে না? এই যে প্রধানমন্ত্রী এত বড় বড় কথা বলে বেড়ান, 56 ইঞ্চির ছাতি, না খাউঙ্গা না খানে দুঙ্গা, ক্রোনোলজির কথা বলেন, এই টাকা কোথা থেকে আসছে? আর এসবিআই তথ্য দেবে না কেন? একসঙ্গে দুটো প্রশ্নের উত্তর দেবেন। এক হচ্ছে কি এদের দুজনের প্রশ্ন, প্লাস একটা আপনি যোগ করে দিন তার সঙ্গে, তারপরে আপনি উত্তরটা দেবেন। যে এই যে ধরুন বিধানসভা নির্বাচনটা হচ্ছে আরো 4টে রাজ্যে এই লোকসভা নির্বাচনের সঙ্গে, কিন্তু এখনো পর্যন্ত জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন করাতে পারলো না। এটা কার ব্যর্থতা? মানে এখনো কি 2019-এর পরে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা গেল না? দেখুন, আমাদের যেটা প্রতিশ্রুতি রয়েছে অঙ্কুরদা, আমরা বলেছিলাম 370 আমরা অ্যাবলিশ করব, করে দেখিয়েছি। অনেকে বড় বড় কথা বলেছিল যে কোনোদিন এরা করবে না, কারণ এটা নিয়ে রাজনীতি করবে। যাদবপুর আমি বলছি, যাদবপুর ইউনিভার্সিটির একজন প্রফেসরের সঙ্গে আমার ডিবেট হয়। উনি বলেন যে তোমরা কোনোদিন রাম মন্দির করবে না। বললাম কেন? বলছি এটা নিয়ে তোমরা রাজনীতি করবে, করে দেখিয়েছি। আমাদের কাছে অঙ্কুরদা যে সমস্যাটাই, আমরা এটা নিয়ে রাজনীতি করি না। কংগ্রেসের মতো দীর্ঘদিন যে গরিবি হাটাও করব, আর গরিবি হাটাও সারা জীবন গরিবি হাঁটবে না, এটা কিন্তু পলিটিক্স নয়। আমরা যেটা বলি সেটা করি। আমার কাছে, আমাদের কাছে হচ্ছে মূল ইস্যু হচ্ছে, আমাদের কাছে মূল ইস্যু হচ্ছে সমস্যাগুলো রয়েছে। 370 ধারার সঙ্গে রাম মন্দিরে কি ব্যাপার? সিভিলিয়ান মারা গেল, সেটাও আমরা আমাদের প্রতিশ্রুতি, সেটা আমরা করে দেখিয়েছি। তোমরা তো বলেছিলে, দেখিয়েছি তোমরা তো বলেছিলে যে 370 ধারা যদি বিরোধ হয়, শুধু কাশ্মীরে 92 জন আর্মি পার্সোনালের মৃত্যু হয়েছে, মানে সিকিউরিটি পার্সোনালের মৃত্যু হয়েছে। সিকিউরিটি পার্সোনালের সঙ্গে সাংবাদিকদের খুন করা হয়েছে। এক্স্যাক্টলি। তারপর এমনি সিভিলিয়ান মানুষ খুন হয়েছে। 370 ধারা বিরোধের সঙ্গে কতগুলো এখন বিজ্ঞাপন পেন্টিং হয় ভাই। কি ফিরে আসছে আলোচনায়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একদিকে যখন 7 দফা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, তখন তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে শাসক বিরোধী দুপক্ষেরই চাপানুতর, এবং দুপক্ষই অপর পক্ষকে এই নির্বাচনে কত সংখ্যায় আটকে রাখবে বা কতটা নিখোঁজ করে দেবে তা নিয়েই তাদের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তারা কি বলছেন, এই নির্বাচনে কেমন ফল করবে তাদের দল বা বিরোধী পক্ষ, আমরা একবার শোনাবো দর্শকদের। যত দফাতেই ভোট হোক আর যে যা সমীক্ষা করুন, 30 থেকে 35 আসন তৃণমূল কংগ্রেস বাংলার বুকে 42টি আসনের মধ্যে পেতে চলেছে। আমরা 42-এ 42 টার্গেট করে এগোচ্ছি, কিন্তু 30 থেকে 35 আমরা নিশ্চিতভাবে পাচ্ছি। আর কতটা এগোনো যায়, কংগ্রেস এবং সিপিএম 0 পাবে, 0, তারা কোনো আসন পাবে না। এবং বিজেপি তাদের 2টি, 3টি, 4টি সিটের মধ্যে কিভাবে সীমাবদ্ধ রাখা যায় সেটা আপনারা ভোটের দিন দেখতে পাবেন। তৃণমূল দলটাই নিখোঁজ হয়ে যাবে, একটু অপেক্ষা করুন না। মানুষ তো দেখলো তৃণমূলকে 1998 সাল থেকে, অনেকদিন থেকেছে। দলটাই নিখোঁজ হয়ে যাবে, প্রার্থী কি আছে। যারা মারছে তারাও নিখোঁজ হবে, যার সম্পর্কে মারছেন তারাও নিখোঁজ হবে। বিসর্জন অবশ্যম্ভার। আসবো বাম কংগ্রেসের কাছে, দুজনকেই 0 বলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। প্রথমে গৌরব, সিপিএম এর মুখপাত্র, 0। কুণাল ঘোষের কথা আমরা অত পাত্তা টাত্তা দিই না। এই কুণাল ঘোষই তো নিজের মুখে বলেছেন উত্তর কলকাতায় বিজেপির 2 প্রার্থী, একটা সুদীপ ব্যানার্জি আর একজন বিজেপি যে প্রার্থী ঘোষণা করবে তিনি। কুণাল ঘোষের কথার গুরুত্ব দিয়ে কী লাভ? দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিমবাংলার বুকে উনি আরেকটা কথাও বলেছেন যে নিজেদেরকে দিয়েছেন একটা সংখ্যা আর বিজেপিকে দিয়েছেন। উনি তো বিজেপির বিরোধিতা করতেন, ওনার নেতৃত্ব বিজেপির বিরোধিতা করেন, তাহলে বিজেপিকে উনি জায়গা দিচ্ছেন, আর যারা ন্যাচারালি বিজেপির বিরোধী তাদেরকে উনি 0 করে দিচ্ছেন। ওনার অবস্থান, ওনার উদ্দেশ্য, ওনার সমস্ত কিছু হচ্ছে যে বোঝাই যাচ্ছে। আসবো কংগ্রেসের কাছে, আসছি কেতন জয়সওয়াল। না, নির্বাচন প্রক্রিয়া তো আজকে ঘোষণা হলো, এবার শুরু হবে, তো তারপরে দেখা যাবে। না, দেখা যাবে। তুমি কেতন জয়সওয়াল 0 লিস্ট বলে দেবো, ঠিক আছে, বলো না, অসুবিধার কি আছে? কুণাল ঘোষ
এইসব জায়গায় বসে কি বলছেন এগুলো আমরা গুরুত্ব দিই না। সরকারি জায়গা থেকে যে কথাগুলো বলছেন কুণাল ঘোষের, সেই কথাই আমরা মেনেছিল, সরকারি জায়গা অর্থাৎ প্রিজন ভ্যান। এবার বলছি, দেখুন এই ওনার কথায় এটা আসলো যে বাম কংগ্রেস শূন্য পাবে, অর্থাৎ মানে উনি বলুন, উনি এক জায়গায় গিয়ে দিল্লিতে বললেন যে ইন্ডিয়া যেটা আমি করেছি, আমার নেতা হচ্ছে রাহুল গান্ধী খাড়গে, একদিকে উনি প্রার্থনা করছে বা উনি এরকম ছক করছে যে বাম কংগ্রেসকে শূন্য করবে। তো আরএসএস এর দুর্গার কাছে এটাই কাম্য, বিজেপিকে এখানে হৃষ্টপুষ্ট করে তৃণমূলই রেখেছে। আমরা তো জানি যতদিন এ বাংলায় তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না, যতদিন এ বাংলায় তৃণমূল ক্ষমতায় ছিল না, বিজেপি কিন্তু এত আসন নিয়ে এত রমরমা বাজার ছিল না। অর্থাৎ মাননীয়ার অনুপ্রেরণাতেই বিজেপি এ বাংলায় হৃষ্টপুষ্ট হয়েছে, বেড়েছে। দেখা যাক, আমি জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে 3 থেকে 4-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হবে বিজেপিকে, কি বলবেন? না, সে তো আমরা ওপিনিয়ন পোলগুলো তো দেখতে পাচ্ছি, একের পর এক যেসব ওপিনিয়ন পোলগুলো আসছে, কোথাও 25, কোথাও 28, কোথাও হচ্ছে 22 বিজেপিকে দিচ্ছে। দেখুন আমাদের, আমি বলছি বিষয়টা হচ্ছে যে আমাদের মানে বাংলার মানুষ তারা বিশ্বাস করে একটা স্থায়ী সরকারে, তারা বিশ্বাস করে একটা দৃঢ় নেতৃত্বে, যেটা নরেন্দ্র মোদী 2014 থেকে 2024 সাল পর্যন্ত দিতে পেরেছেন। অর্থাৎ এই নির্বাচন হচ্ছে প্রধানমন্ত্রীর নির্বাচন, প্রধানমন্ত্রী কে হবেন তার নির্বাচন। একটা প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ করেছেন, 11তম অর্থনীতির দেশ থেকে, আগামী দিনে আমরা বলছি আমি 2021 সালের নির্বাচনের পূর্বে শুভেন্দু অধিকারী বলেছিলেন পিসি এবং ভাইপো, মানে আমি ধরে নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসে কেউ থাকবে না যোগদান মেলাগুলোতে। তারপর নির্বাচন হলো, তারপর নির্বাচন হওয়ার পর কেউ অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে, কারোর আবার অভিষেক ব্যানার্জির লিভিং রুমে অজিত মাইতির সঙ্গে ছবি, সে আবার ঘাটালের ক্যান্ডিডেট হয়েছে। তো এরকম বিজেপি বলে, এবং তারপর বিজেপি থেকে আসা লোকদের বন্ধ করার জন্য দেবাংশুকে চৌকাট থেকে তুলে নিতে হয়। 2 হচ্ছে বাম কংগ্রেস শূন্য। শূন্য হওয়ার ভ্যালিড কারণটা কি? সত্যি আমরা তো চাই যে বাম কংগ্রেস, এবং ফ্যাক্ট যে তৃণমূল কংগ্রেস যতগুলো জিতবে, যদি 42, দেখুন আমরা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেফিনেটলি বলো 42টাই আমার টার্গেট, কিন্তু যদি 41টা হয়, যে একটা সিট বাদ যাবে, আমাদের প্রায়োরিটি ডেফিনেটলি আগে কংগ্রেস সেটা জিতুক, কংগ্রেস না জিততে পারলে সেটা সিপিএম জিতুক, আমাদের লাস্ট প্রায়োরিটি কিন্তু বিজেপি। It is not that. ওটা ফার্স্ট প্রায়োরিটি। It is not that. ওটা ফার্স্ট প্রায়োরিটি। আমি শেষ করি। আমার প্রায়োরিটি নেই, কিন্তু আমাদের কংগ্রেস কা সিপিএম কে এখানে বুঝতে হবে যে আপনি কোন পক্ষে আছেন। আপনি কি এখানে দেখুন, আমি খাড়গেজি বা জয়রাম রমেশের বিপক্ষে তো একটা কথা বলছি না, আমরা কোথায় বলছি যে অধীর রঞ্জন চৌধুরী এখানে বসে ঠিক জয়রাম রমেশের উল্টো কথা আমি লাইন ধরে এক্সাম্পল ধরে বলতে পারি। যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল, কংগ্রেসের কেসি বেণুগোপাল রাও বলেছিলেন এটা ভেন্ডেটা, অধীর রঞ্জন চৌধুরী বলেছিল অ্যারেস্ট করলো না কেন। এই ডিফারেন্সটা আছে। না, দেখুন মুর্শিদাবাদ যেই জেলায় প্রথম বলি হয়েছিল পঞ্চায়েত ভোটে, তোমরা মেরেছিলে, সেই জেলা কিন্তু অধীর চৌধুরীর জেলা, অর্থাৎ যারা কাছ থেকে দেখে না তারা আসল চরিত্রটা বোঝে, বুঝলেন? এটা হচ্ছে সমস্যা। আপনি বলুন পঞ্চায়েত ইলেকশন শুরু হলো মার্ডার দিয়ে, শেষ হলো রক্ত দিয়ে, এটা আমরা দেখেছি। এটা কি করে তার মানে কি এখানে আমি তো কনফিউশনটা ক্লিয়ার করে নি। না, কনফিউশন তুমি ক্লিয়ার করার দরকার নেই, আমাকে বলতে হবে। তুমি কনফিউশন পরে ক্লিয়ার করো, বোঝাতে পারো। সেটা হচ্ছে যে আরে কোনো কনফিউশন নেই, তৃণমূল মানে হচ্ছে সন্ত্রাসের দল, তৃণমূল মানে হচ্ছে চোরের দল, নো কনফিউশন। আরে এটা তো জানে বলছে ভাই, তৃণমূলের প্রতিনিধি বলছেন যে অনেক কথা বললেন। আমার বক্তব্য হচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে বলেছে যে অর্জুন বিজেপিতেই ছিল, বিজেপির এমপি, ঠিক আছে? সেই বিজেপির এমপি কে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ভাইপো মিলে গলায় উত্তরীয় পরিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হলো না যে বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির কাউকে দাঁড় করাতে, ধরে আনতে হলো গুজরাট থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হলো না দুর্গাপুরে যে নিজের দলের কোনো প্রার্থী দিতে, সেখান থেকে ধরে আনতে হলো কীর্তি আজাদকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হলো না যে নিজের দলের এমএলএদের প্রার্থী করতে বিজেপির 4 জন
এমএলএ কে তিনি প্রার্থী করলেন এই লোকসভা নির্বাচনে। আসলে এখানে বোঝাই যাচ্ছে যে তৃণমূল আর বিজেপি একে অপরের পরিপূরক। দেখেছিলাম সেখানে লেখা ছিল চোর মমতা। হ্যাঁ, কংগ্রেসের এন্টায়ার কংগ্রেসটা, সে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে এন্টায়ার কংগ্রেসটা বিজেপিতে চলে গেছে এবং একের পর এক সরকার পড়েছে, একের পর এক সরকার পড়েছে। আমরা তো এটা করতে পেরেছি, আমাদের সাংগঠনিক জোর আছে। যে তুমি আজকে সন্ধ্যাবেলা আমার একটা এমএলএ তুলে নিয়েছো, বিরতিতে যেতেই হবে। বিরতির পর আবারও ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে চর্চা চলছে সেখানে কোন দলের কতটা শক্তি এবং এই যে 7 দফায় নির্বাচন হচ্ছে সেখানে কোন দল কতটা এই মুহূর্তে তৈরি রয়েছে, কারা শেষ পর্যন্ত দিল্লি দখল করবে, চর্চা সেই জায়গায়। ইন্ডিয়া জোট কি আদৌ এখনো পর্যন্ত তৈরি? এখনো পর্যন্ত কংগ্রেস তাদের বামেদের সঙ্গে জোট হলো কিনা সেটা নিশ্চিত করতে পারলো না কংগ্রেস। কেতন জয়সওয়াল। না দেখুন, আমাদের তো একটা ন্যাশনাল পার্টি, আমাদের ন্যাশনাল সব কিছু দেখে শুনে আর আমাদের দিল্লি হেডকোয়ার্টার্স থেকে তালিকা প্রকাশ হয়। মোটামুটি কথাবার্তা ভোট শুরুর আগে 10 তারিখ তৃণমূল কংগ্রেস 42টা আসন বলে দিয়েছে, ওরা বলে দিয়েছে প্রথম দু দফায় অনেকগুলো প্রার্থী। তৃণমূল একটা আঞ্চলিক দল, তৃণমূল এতগুলো আসন বলে দিয়েছে। এ রাজ্যের প্রয়োজনীয়তাটা তো আপনাকে বুঝতে হবে। এ রাজ্যের না হলেও আমাদেরও তালিকা বেরিয়েছে, সেখানে অন্যান্য রাজ্য অনেকে, এটাও খুব শিগগিরই মানে হয়তো 1-2 দিন 3 দিনের মধ্যে পেয়ে যাবো। এটারই দেখুন আমাদের তো দেখুন ভোটে হচ্ছে একটা ন্যারেটিভ ম্যানেজমেন্ট। ন্যারেটিভটা কি করে আমরা তো প্রচারে, যদি সে অর্থে আমরা বলতে পারি যে ভোটের প্রচার এখনো কেউ শুরু করেনি। রাহুল গান্ধী জানুয়ারি মাস থেকে শুরু করে দিয়েছেন, কোথায় না মণিপুর থেকে মুম্বাইতে যাত্রা করছেন। এটা পিছিয়ে পড়ছে বামেরা, কি এই কারণে পিছিয়ে পড়ছে প্রচারে এই কংগ্রেসের সঙ্গে এখনো যেহেতু জোটটা হয়নি? আপনারা তো আপনাদের প্রার্থীদের নাম অ্যানাউন্স করতে পারছেন না। আমরা আলোচনা করছি কংগ্রেসের সঙ্গে। কমরেড বিমান বসু প্রার্থী তালিকা ঘোষণার দিনও বলেছেন যে আমরা আলোচনা করতে প্রস্তুত, কংগ্রেস তাদের বক্তব্য জানাবে, তারপরে আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেব এআইসিসির পক্ষ থেকে বা পিসিসির পক্ষ থেকে। আমরা অপেক্ষা করছি কংগ্রেসের বার্তা হিসেবে। আমাদের 42টা আসনের প্রার্থী আমাদের রেডি, সেলিমদা বলেওছে। আমরা প্রচার তো শুধু নির্বাচন নয়, নির্বাচন কেন্দ্রিক আমাদের পার্টি নয়, আমরা সারা বছর মানুষের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়া নিয়েই আমরা রাস্তায় আছি, রাস্তায় ছিলাম, রাস্তায় থাকছি। যে সরাসরি ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শোনালাম কে কটা আসন পাবে বলে হুঁশিয়ারি দিচ্ছে একে অপরকে। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তার একটি সভায় তিনি কি বলেছেন দিলীপ ঘোষের সম্পর্কে আমরা একবার শোনাবো। দিলীপ ঘোষ নিয়মিত যেটা করেছে সেটা হচ্ছে সকালবেলা কলকাতায় গিয়ে খালি ইকো পার্কে মর্নিং ওয়াক করেছে। আপনারা দেখেছেন তো, শরীরচর্চা আর মর্নিং ওয়াক। তা মর্নিং ওয়াক যদি কেউ করতে চায়, আপনি তাকে সাংসদ নেবেন না বাংলার মেয়ে যে রাস্তায় থেকে আপনার জন্য কাজ করতে চায় তাকে সাংসদ হিসেবে নির্বাচিত করবেন? আমি নারায়ণগড়ের মায়েদের, বোনেদের সবাইকে বলবো, মেদিনীপুর লোকসভার প্রত্যেকটা মায়েদের, দিদিদের, বোনেদের, বন্ধুদের, যে মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক আর বাংলার মেয়ে দিল্লি যাক। এটা আমাদের শপথ নিতে হবে। যে মর্নিং ওয়াক করতে চায় সে পাড়ায় থাকুক, পার্কে থাকুক, হেঁটে বেড়াক, শরীরচর্চা করুক, আর যে কাজ করতে চায় তাকে দিল্লিতে পাঠান। আমি আসবো বিজেপির মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে। এখনো পর্যন্ত আমাদের রাজ্যের আপনারা বলছেন মিনিমাম 35টা, আপনাদের এক নেতা বলেছেন, প্রধানমন্ত্রী 42টার কথা বলেছেন, খুব স্বাভাবিক, সেটা 42টা বলতেই পারে, সেটা বিষয় না, অন্তত 35টা আপনাদের লক্ষ্য। সেখানে আপনাদের এখনো পর্যন্ত একজনের মানে 20টা লিস্ট বললেন, তার মধ্যে একজন আবার উইথড্র করে নিল, পরে আবার তিনি বলছেন দাঁড়াবেন, সেটা পশ্চিমবঙ্গ থেকে দাঁড়াবেন কিনা এখনো নিশ্চিত নয়। এত অপেক্ষা কিসের? আপনাদের তো বলছে যে মর্নিং ওয়াক করলে মর্নিং ওয়াক করুক, তৃণমূল দিল্লি যাবে। না দেখুন, আমাদের তো টিকটক করে না, সন্দেশখালীর ঘটনা ঘটছে, এদিকে তৃণমূল কংগ্রেসের সংসদ টিকটক করছে, এইসব শ্যালো টাইপের কথাবার্তা, এইসব আমি কোনোদিন বলবো না যে কে টিকটক করছে, কে মর্নিং, এগুলো একদম মানে বালখিল্য টাইপের একটা পলিটিশিয়ান। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এরকম ধরনের আমি বক্তব্য আশা করিনি, কারণ যে একদম সিনিয়র পলিটিশিয়ান হবে না তার মুখ থেকে এরকম শ্যালো টাইপের কথা আশা আমরা করি না কেউ। কারণ আরে ভাই তুমি এত কথা বলো কেন? এটা সিপিএম এর সংস্কৃতি ভাই।
তো বিষয়টা হচ্ছে আমরা যারা রাজনীতি আমরা যারা রাজনীতি স্টুডেন্ট এরকম ধরনের কথাবার্তা আমরা এক্সপেক্ট করি না। বিষয়টা হচ্ছে অঙ্কুরদা, আমাদের একটা পার্লামেন্টারি বোর্ড রয়েছে, আপনার নাম আমার জেলা স্তর থেকে যায় রাজ্য স্তরে, রাজ্য স্তর থেকে আপনার সেন্ট্রালে যায়, সেখানে ডিসকাশন হয়, এন্টার ইলাবোরেটরি ডিসকাশন হয়। আপনি দেখেছেন যে আমাদের পার্লামেন্টারি, তো সেখানে দাঁড়িয়ে একটা সিট বাই সিট আমাদের অ্যানালিসিস হয়। এরকম ভাবে নয় যে দুমদাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে দেবে বা রাহুল গান্ধী যেটা বলে দেবে, এই পার্টি নয় আমাদের, পরিবার কেন্দ্রিক পার্টি নয়, একটা গণতান্ত্রিক পার্টি, যে পার্টিতে আপনার সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়। সুতরাং একটু টাইম লাগছে, বাট আমাদের সব লিস্ট বেরিয়ে যাবে খুব শীঘ্রই এবং আপনারা মানে জানতেও পেরে যাবেন। এটা নিয়ে কথা না, কিন্তু কথাটা হচ্ছে যে একটু আগে কংগ্রেসের যিনি মুখপাত্র একটা কথা বললেন, অনেকগুলো কথার মধ্যে যে কথাটা আমি বলবো, যে যখন নো কনফিডেন্স মোশন আনা হয়, আপনার মনে থাকবে অঙ্কুরদা, পার্লামেন্টে লোকসভার বিরোধী দলনেতা তার তো প্রথম বক্তব্য রাখা উচিত, তিনি বক্তব্য রাখলেন না বা তাকে রাখতে দেওয়া হলো না। আজকে এলওপি, লোকসভার এলওপি, তাকে আপনার তার নাম ডিক্লেয়ার হলো না, তিনি তো স্ট্রং হোল্ড, আমরা তো বিলিভ করি বহরমপুর থেকে, তার নাম ডিক্লেয়ার হলো না। কংগ্রেসের ক্যান্ডিডেট ঠিক করছে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে ফোন করে যে তুমি ওখান থেকে করবে না, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করছে কংগ্রেসের ক্যান্ডিডেট। ব্যক্তিগত স্তরে অত্যন্ত সাধারণ মানুষ হিসাবে অভিষেকদার কথায় অভিষেকদা সঠিকই বলেছেন যে সকালবেলা ইকো পার্ক মিডিয়া বাইট দেয় আর নারায়ণগড়ে তো দেখা যায় না, তাকে এমপি চাইবে কিনা। কিন্তু অভিষেকদা মরার ঘায়ে খাড়া মেরে কি লাভ? সুকান্ত মজুমদারের নাম ডিক্লেয়ার হলো, সেই প্রোফাইল লিডার, লকেটের নাম ডিক্লেয়ার হলো, দিলীপ ঘোষের নাম এখনো ডিক্লেয়ার হলো না। ওই জায়গায় দিলীপ ঘোষ আদৌ মেদিনীপুরে লড়বে কিনা বিজেপিই জানে না, তার মধ্যে দিলীপ ঘোষকে এরকম নিয়ে বললে বড় দুঃখ বেদনা। দুর্নীতি থেকে গোষ্ঠীদ্বন্দ্ব, আপনাদের দলেও তো এগুলো রয়েছে, এটা কিভাবে মোকাবিলা করবে তৃণমূল কংগ্রেস? আমি খুব পরিষ্কার একটা কথা বলছি, দৈনন্দিন সাজেশন দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভালো লাগলো না? আমি বলছি তো যে কি দরকার দিলীপ ঘোষের মতো লোক, ও বিজেপি অবসলেট করে দিয়েছে ওকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে কর্ণুদা বড় নেতা আমি মনে করি না, স্যার কোনো সেন্স নেই, পলিটিক্যাল সেন্স নেই। সত্যি সে তো দীর্ঘদিন ধরে, তুমি তো 2011 সালে আগে রাজনীতি বলছো, এই তো সিপিএম কে সংস্কৃতি বলছো, তো 2014 সালে পরে সে চলে এসেছে, তোমার মাথা পরে দিয়ে বসে পড়েছে। শুনে গোষ্ঠীদ্বন্দ্ব আমি শেষ করে দিই, সংস্কৃতি অভিষেকদা বিজেপির কোনো সংস্কৃতিই নেই, ভাইপো হতে তাহলে দুঃখ দিয়ে বেদনা দিয়ে একটা লোকের কি দরকার? ছাড়ুন, আমি দিলীপ ঘোষ নিয়ে বাড়তি বলে লাভ নেই। আমি শুধু একটা কথা বলতে চাই, কে প্রার্থী হবে বিজেপি, দেওয়াল লেখা শুরু হয়ে গেছে, পরের দিন গিয়ে সেখানকার সিটিং এমপি আবার জয়েন করেছে, তমলুকে সিটিং এমপি জয়েন করেছে, তৃণমূলে এসছে, গেছে, আছে, নেই, সে আবার বিজেপিতে গেছে এমপি টিকিটের জন্য। পার্টি উইথ এ ডিফারেন্স, রেজিমেন্টেড পার্টি, রেজিমেন্টেড পার্টি কেউ নেই। আমাদের সাংগঠনিক শক্তি, আমরা 42টা ক্যান্ডিডেট পশ্চিমবাংলায় যে কোনো দিন ডিক্লেয়ার করতে পারি। আমরা বলতে পারি আমরা 42 কেন, আমরা অন্তত 3 গুণ ক্যান্ডিডেট, একটা কনস্টিটিউশন 3টে করে ক্যান্ডিডেট, উইনেবল ক্যান্ডিডেট রাখতে পারি, যারা ভোটে দাঁড়ালে 1, 2, 3 তিনটেই তৃণমূল হবে। কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের কিনা তা নিয়ে সন্দেহ থাকতে পারে, তাই তো? কেন? মানে এই যে ইউসুফ পাঠান, কিন্তু ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের সদস্য নয়, কে বলল? না না, এ তো কবে সদস্য হলো? না, তৃণমূল কংগ্রেস কবে হলো? কবে হয়েছে? মানে 10ই মার্চ। কবে মুকুটমণি অধিকারী কবে 7ই মার্চ মুকুটমণি অধিকারী 7ই মার্চ এই যে কবে হয়েছে পাঠানকে জিজ্ঞেস করো, কথা বলছি। ইরফান ইকিতি কবে জয়েন করলো বলো না? আমার প্রতি আপনি কবে জানেন সেটা আপনার বিষয়, অবশ্যই না। ইরফান পাঠান মুকুটমণি কবে? সেই সমস্যা যারা টিকিট পেল না তারা নির্ঘণ্ট ঘোষণা হচ্ছে প্রত্যেকটি শেষ পর্যন্ত সরকার গঠন করার জায়গায় থাকছে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন জ্যোতি চট্টোপাধ্যায়, কোহিনুর মজুমদার, কেতন জয়সওয়াল, গৌরব মজুমদার। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।